নমস্কার, আমি অভিক। আজ গল্পের ডালির পঞ্চম পর্ব। আর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে অঙ্কুর বক্সির লেখা সুপারন্যাচারাল থ্রিলার গল্প সুইসাইড নোটের দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্প শুরুর আগে সতর্কীকরণ হিসেবে আবারও বলা হচ্ছে, গল্পের কিছু শব্দের কারণে গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই উপযুক্ত। তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের সুইসাইড নোট নামক এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। তিনটে ক্লু? অরিজিৎ কাঁপা কাঁপা গলায় বলে উঠল। ইয়েস, তিনটে ক্লু। নাম্বার 1, সোহিনী লেফট হ্যান্ডেড ছিল। নর্মালি লেফট হ্যান্ডেড লোকেরা যদি হাতের শিরা কেটে সুইসাইড করতে যায় তাহলে বাঁ হাতে ছুরি ধরে ডান হাতের শিরা কাটবে, কিন্তু সোহিনীর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো হয়েছিল। সোহিনীর বাঁ হাতের শিরা কাটা ছিল, দ্যাট মিন্স ও নিজের হাতের শিরা কাটেনি, কেউ ওর হাতের শিরা ছুরি দিয়ে কেটেছে, আর যে কেটেছে সে রাইট হ্যান্ডেড। নাম্বার 2, নর্মালি যারা হাতের শিরা কেটে সুইসাইড করে তারা ছুরির একটা টানেই শিরা কাটে, কিন্তু সোহিনীর বাঁ হাতের কবজিতে 3-4টে ছুরির দাগ আছে, যেন কাটার সময় ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাড়াহুড়ো করে কেউ জোরে জোরে ওর কবজির ওপর দিয়ে কয়েকবার ছুরি চালিয়েছিল। আর এরকম দাগ একমাত্র ধস্তাধস্তির সময়ই লাগতে পারে। আর তোমায় নিশ্চয়ই বলে দিতে হবে না যে ধস্তাধস্তি কখনো সুইসাইডের সময় হয় না, একমাত্র মার্ডারের সময়ই হয়। নাম্বার 3, যেটা সবচেয়ে শকিং, সোহিনীর হাতের শিরা কাটা থাকলেও ওর মৃত্যু কিন্তু ওই কারণে হয়নি। খুনি ওর হাতের কবজিতে ছুরি চালানোর পর ওর গলা টিপে ওকে মেরেছে, আর সেটাই ওর মৃত্যুর কারণ। সোহিনীর গলার দিকটা ভালো করে দেখলেই বোঝা যেত ওর গলায় কারোর ফিঙ্গারপ্রিন্ট ছিল, আর সেটা দেখলেই যে কেউ বলে দিতে পারত যে কেউ ওকে গলা টিপে মেরেছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে এসব কিচ্ছু মেনশন করা হয়নি, কারণ সারা দুনিয়াকে আর মিডিয়াকে সোহিনীর যে পোস্টমর্টেম রিপোর্টটা দেখানো হয়েছে সেটাই নকল। আর এই সব কিছু করেছে দিগন্ত সেন, শুধুমাত্র তার পুলিশি পাওয়ার ইউজ করে। তুমি এত কিছু জানলে কি করে যুধিষ্ঠির? ওই যে বললাম তোমাকে, আই নো এভরিথিং। তোমার বা সোহিনীর ব্যাপারে একটাও এমন ইনফরমেশান নেই যেগুলো আমি জানি না। আমি না থেকেও সব জায়গায় আছি। বললাম না, আমি যে ওয়ার্ল্ড থেকে বিলং করি সেখানকার লোকের হাওয়ার মতো, যে কোনো সময়ে যেখানে খুশি যেতে পারে আর যে কোনো কিছু করতে পারে। বলছিলাম দিগন্ত সেন এসব কেন করলো? কারণ দিগন্ত সেন যুধিষ্ঠির নিজের কথাটা শেষ করতে পারল না, কারণ আবার অরিজিতের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। বেলের আওয়াজটা শুনে অরিজিৎ চমকে উঠল। সে যুধিষ্ঠিরকে বলল, 1 মিনিট, কে এলো আবার দেখি। অরিজিৎ উঠে গিয়ে দরজা খুলে দেখল সেমন্তী দেবী দাঁড়িয়ে আছেন। সেমন্তী দেবীকে সামনে দেখে অরিজিতের মুখের রঙটাই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, কারণ তার ঘরে তো তখন যুধিষ্ঠির বসে আছে। আর বাই চান্স যদি সেমন্তী দেবীর সামনেই যুধিষ্ঠির সোহিনীর মার্ডারের ব্যাপারটা এক্সপোজ করে দেয় তাহলে তো সব শেষ। না, তার আগেই যুধিষ্ঠিরকে এখান থেকে ভাগাতে হবে, যে করেই হোক। যদিও তার কর্মকাণ্ড ফাঁস হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু তবুও সোহিনীর মা বাবাকে ও নিজের মা বাবার চোখে দেখে, আর তাই ওনাদের কারুর উপস্থিতিকালীন ও এক্সপোজড হবে এটা যেন ও কিছুতেই মেনে নিতে পারছিল না। হঠাৎ অরিজিতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অরিজিৎ ভাবল, একদিক দিয়ে ভালোই হয়েছে সোহিনীর মা এখানে এসেছে, এবার বরং যুধিষ্ঠিরকে এখনকার মতো তাড়ানো আরও সুবিধার হয়ে গেল। অরিজিৎ বলল, আরে মা, আসুন আসুন। আসলে বাড়িতে আরেকজনও এসেছে। সে সেমন্তী দেবীকে ভেতরে নিয়ে গিয়ে যুধিষ্ঠিরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। এই যে, চিনতে পারছেন একে? অবশ্য চিনতে না পারারই কথা। এ হলো ডিটেকটিভ যুধিষ্ঠির, আমার ডিটেকটিভ যুধিষ্ঠির, যাকে আমি নিজের হাতে লিখেছি। সেমন্তী দেবী কিচ্ছু বুঝতে পারলেন না, শুধু সামনে ফ্যাল করে তাকিয়ে রইলেন। উনি কিছু বলছেন না দেখে অরিজিৎ বলল, আরে সেই যুধিষ্ঠির যে আপনাদের বাড়িতে আর চিঠি পাঠিয়েছিল, বলেছিল না যে ও আসছে, এই দেখুন ও ঠিক এসেই গেছে। আপনার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তো? আমি জানি, আমারও বিশ্বাস হয়নি প্রথম, কিন্তু এটাই সত্যি। সেমন্তী দেবী এখনও কিছু বুঝতে পারলেন না, শুধু একবার সামনে আর একবার অরিজিতের দিকে তাকিয়ে রইলেন। ততক্ষণে যুধিষ্ঠিরও উঠে দাঁড়িয়ে সেমন্তী দেবীকে হাত জোড় করে নমস্কার জানাল।
নমস্কার মিসেস ব্যানার্জি, আমি ডিটেকটিভ যুধিষ্ঠির, অন্বেষণ ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি। সেমন্তী দেবী কিচ্ছু উত্তর দিলেন না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। অরিজিৎ বলল, আসলে যুধিষ্ঠির, সোহিনী চলে যাওয়ার পর থেকে আমি তো একদম একা হয়ে গেছি, আর টেনশানে খাওয়া দাওয়াও ঠিকঠাক করে হয় না। তাই প্রত্যেক দিন উনি নিজে আমার বাড়িতে এসে আমার জন্য দুবেলা রান্না করে যান। আর শুধু তাই নয়, আমাকে নিজের হাতে খাইয়েও দেন। আসলে আমার নিজের মা নেই তো, তাই উনিই আমার মায়ের মতো। প্রত্যেক দিন দুবেলা না আসতে পারলেও একবেলা তো অবশ্যই আসেন। যুধিষ্ঠির হেসে বলল, হ্যাঁ, আমি সবই জানি। এবার অরিজিৎ বলল, তা যুধিষ্ঠির, বলছিলাম যে মানে এখন তো মা এসে গেছেন, এখন উনি রান্না বান্না করবেন, আর আস্তে আস্তে এবার আমার খাওয়া দাওয়ারও টাইম হয়ে আসছে। মানে বুঝতেই তো পারছো, মানে 2টো তো বাজতেই চললো দেখতে দেখতে। যুধিষ্ঠির স্পষ্টতই বুঝে গেল অরিজিৎ কী বলতে চাইছে। সে এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও শেট, আমি তো খেয়ালই করিনি যে 2টো বাজতে চললো। তোমার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি তাহলে আসছি এখন, আবার পরে আসবো। যুধিষ্ঠির এবার চলে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু 2 পা এগিয়েও আবার অরিজিতের দিকে ফিরে ও বলল, আমি কিন্তু আবার আসবো খুব তাড়াতাড়ি। সোহিনীর মার্ডারের গল্পটা এখনও বাকি আছে তো। এখন লাঞ্চ টাইম, তুমি খেয়ে নাও, পরে কখনো শোনাবো গল্পটা, তবে আসবো কিন্তু খুব তাড়াতাড়ি। এই বলে সে হালকা করে অরিজিতের দিকে তাকিয়ে একবার ক্রূর একটা হাসি হাসল। তারপর, আসছি মিসেস ব্যানার্জি বলে দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে মিসেস ব্যানার্জি অর্থাৎ সেমন্তী দেবী যেন এখনও একটা ঘোরের মধ্যে আছেন। কি হচ্ছে কিছুই বুঝতে পারলেন না। যাই হোক, সেমন্তী দেবী অরিজিতের জন্য রান্না শুরু করলেন। রান্নাবান্না হয়ে যাওয়ার পর উনি নিজের হাতে অরিজিৎকে খাইয়ে দিলেন, ঠিক মায়ের মতো। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর নিজে হাতে অরিজিৎকে ওষুধগুলোও খাইয়ে দিলেন। প্রত্যেক দিন উনি এই একই জিনিস করেন, অরিজিতের জন্য রান্না করে যান, তারপর নিজের হাতে খাওয়ান। শুধু তাই নয়, খাওয়া হয়ে যাওয়ার পর ওকে ওষুধগুলো খাইয়ে তবেই বাড়ি যান। ওষুধ খাওয়ানো হয়ে যাওয়ার পর সেমন্তী দেবী বললেন, অরিজিৎ বাবা, এবার আমি আসি তাহলে। হ্যাঁ, তুমি এবার একটু রেস্ট নাও, আমি আবার রাতের দিকে আসব। অরিজিৎ মুখে কিছু না বলে শুধু অন্যমনস্কভাবে মাথা নেড়ে হ্যাঁ বলল। সেমন্তী দেবী চলে গেলেন। অরিজিৎ দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পর ভেতরে আসতে আসতে ও আবার কী সব ভাবছিল। তারপর নিজের ঘরে ঢুকে বিছানার তলা থেকে ডায়েরিটা বের করে ও আবার আজকের ঘটনাগুলো লিখতে লাগলো। ও যা যা লিখলো সেগুলো ছোট করে বললে যা দাঁড়ায় তা হলো, যেটার ভয় ছিল সেটাই হলো। আজ আমার বাড়িতে এসেছিল আমারই লেখা গল্পের নায়ক ডিটেকটিভ যুধিষ্ঠির, আর ও সত্যিই সব জানে, সব। ও জানে যে দিগন্ত সেন সোহিনীর মার্ডারটাকে কভার আপ করার জন্য নকল একটা পোস্টমর্টেম রিপোর্ট বানিয়েছিল, তবে এখনও এটা বলেনি যে আমি সোহিনীকে মেরেছি, যদিও তাতে কিছু এসে যায় না, কারণ এত কিছু যখন ও জেনেই গেছে তখন ও এটাও জানে যে আমি সোহিনীকে মেরেছি। বেশ বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে আসছে, এবার হয়তো আমার যাওয়ার পালা, আর আমি বেশি দিন নেই। মোটামুটি এতটা লিখে অরিজিৎ থামল। শরীরটা এখন তার একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমোলে হয়তো ভালো লাগবে। কে জানে, এই ঘুমই হয়তো তার বেঁচে থাকাকালীন শেষ ঘুম, এরপর হয়তো তাকে চিরনিদ্রায় যেতে হবে। অরিজিৎ এতক্ষণ ডায়েরিটা তার ঘরের টেবিলটায় বসেই লিখছিল। এবার সে ডায়েরিটা বন্ধ করেই সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। টেনশনের চোটে সে ভুলেই গেল এখন সে ডায়েরিটাকে তার টেবিলেই রেখে শুয়ে পড়ল। ডায়েরিটা তার সেই গোপন জায়গায় অর্থাৎ ঘরের একদম ওপরে তাকের পেছন দিকে এখন আর নেই। অরিজিতের চোখে আস্তে আস্তে ঘুম নেমে এলো। অরিজিৎ, সোহিনী, তুমি? এটা তুমি ঠিক করলে না অরিজিৎ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি কি না বিশ্বাস করো সোহিনী, আমি তোমায় ভালোবাসি। আই স্টিল লাভ ইউ। একটা দিন, একটা মোমেন্টও এমন যায় না যখন তোমার কথা আমার মনে পড়ে না। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে নয় সোহিনী, বিশ্বাস করো। তুমি জানো না আমার এখন কি অবস্থা। আমি না শান্তিতে বাঁচতে পারছি, না শান্তিতে মরতে পারছি। এটা তো হওয়ারই ছিল। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তোমাকে আমি না, তোমাকে এবার শাস্তি দেবে ডিটেকটিভ যুধিষ্ঠির। বুঝলে অরিজিৎ, বুঝলে?
অরিজিৎ, অরিজিৎ। সোহিনী হঠাৎ অরিজিতের কাঁধটা ঝাঁকাতে ঝাঁকাতে অরিজিৎ অরিজিৎ করে ডাকতে লাগলো। শুধু তাই নয়, সোহিনীর গলাটাও কীরকম যেন অনেকটা যুধিষ্ঠিরের মতো মনে হতে লাগলো অরিজিতের। এবার অরিজিতের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই অরিজিৎ সামনে যাকে দেখলো তাকে দেখেই তড়াক করে লাফিয়ে বিছানায় উঠে বসে পড়ল। আসলেও বুঝতে পারল এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নে সোহিনীর সাথে কথা বলছিল। তবে যে তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে তাকে ডেকে তুলল, অর্থাৎ যে এখন তার সামনে বসে আছে, সে হলো স্বয়ং ডিটেকটিভ যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুমি আবার? আমি বলেছিলাম না অরিজিৎ, আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। দেখো আমি এসে গেছি, গল্পের ক্লাইম্যাক্সটা তখনও বাকি আছে না। অরিজিৎ তখন ভয় দরদর করে ঘামছে। তুমি কি ভাবলে অরিজিৎ, আমি যখন সোহিনীর মার্ডারের ব্যাপারে এত দূর এগিয়েই গেছি আমার ইনভেস্টিগেশনে, তখন এটা জানতে পারবো না যে কে মেরেছে সোহিনীকে? অরিজিৎ একদম চুপ। কেন মারলে সোহিনীকে? হোয়াট ননসেন্স! আমি সোহিনীকে কেন মারবো? আমি কাউকে মারিনি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আর সোহম? সোহমের ব্যাপারেও কিছু জানো না? সোহম? ব্যাস, সব শেষ। যুধিষ্ঠির যখন সোহমের নাম নিল, তখনই অরিজিৎ বুঝে গেল যে তার কফিনে শেষ পেরেকটা এবার যুধিষ্ঠির পুঁতেই ফেলল। কারণ সোহমের রহস্য উদ্ঘাটন মানেই অরিজিতের কালো অতীত এবার খোলসের বাইরে বেরিয়ে আসবে। এবার ভয় ভয় শুধুমাত্র অবধারিত ক্লাইম্যাক্সের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই অরিজিতের কাছে। তুমি তো অনেক গল্প লিখেছো অরিজিৎ, আর সোহিনীকে মেরে সারা দুনিয়াকে ও সুইসাইডের মিথ্যে গল্পটা খাইয়েও দিয়েছ। এবার আমি তোমায় একটা গল্প বলি শোনো। তবে এই গল্পটা কিন্তু একদম সত্যি, গল্পটার কোনো চরিত্রই কাল্পনিক নয়। অরিজিৎ সান্যাল বলে একটা ছেলে ছিল। ছেলেটা বেশ প্রভাবশালী পরিবারের ছেলে। যদিও ক্লাস 10-এ পড়ার সময় ওর মা বাবা মারা যায় আর ও সম্পূর্ণ একা হয়ে যায়, কিন্তু মা বাবা ওর জন্য ছেড়ে যায় প্রচুর টাকা পয়সা। ফলে ওর বাকি পড়াশোনা আর বড় হওয়ার খরচে খুব একটা প্রবলেম হয়নি। কিন্তু ছোটোর থেকেই ওর আসল হবি ছিল গল্প লেখা। ও চেয়েছিল বড় হয়ে ও লেখক হবে। কিন্তু সমস্যা একটাই, বিভিন্ন কারণে অনেক ভাবনা চিন্তা করার পরেও ওর মাথায় কোনো ভালো গল্পের আইডিয়া আসছিল না। ছোটোবেলায় ও টুকটাক গল্প, কবিতা এসব লিখতো আর সেগুলো বিভিন্ন ম্যাগাজিন ছাপাতো, কিন্তু ছোটরা তো কাগের ঠ্যাং বগের ঠ্যাং যাই লিখুক ম্যাগাজিনগুলো ছেপে দেয়। আসল চ্যালেঞ্জ তো বড় হয়ে কোনো ম্যাচিওর্ড আইডিয়াকে নিয়ে গল্প লেখা। এমন আইডিয়া যেটা দেখে সবার একেবারে তাক লেগে যাবে, এমন লেখা যা লোককে এনগেজ করে রাখবে, লোককে বইয়ের পাতা উল্টাতে বাধ্য করবে। মুশকিল হলো এরকম কোনো নতুন গল্পের আইডিয়া অরিজিতের মাথায় আসছিল না। উপরন্তু অরিজিতের সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল থ্রিলার জনারটা নিয়ে। ও থ্রিলার লিখতেই সবচেয়ে বেশি পছন্দ করত। কিন্তু একটা টান টান লজিক্যাল থ্রিলার লেখা তো চারটিখানি কথা নয়, যেটা পাঠকদের একদম বইয়ের পাতার সাথে বেঁধে রাখবে। সেরকম আইডিয়া মাথায় আনা অরিজিতের পক্ষে আরও ডিফিকাল্ট হয়ে উঠছিল। একটা ভালো থ্রিলার গল্প লেখার স্বপ্ন যখন আস্তে আস্তে ভাঙার পথে এগোচ্ছিল, তখনই অরিজিতের জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটল। অরিজিৎ সান্যালের জীবনে এলো সোহিনী ব্যানার্জি। সেই সোহিনী যে কিনা অরিজিৎকে শেখালো ভালোবাসা, যার মা বাবার মধ্যে দিয়ে অরিজিৎ খুঁজে পেল নিজের মা বাবার ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা, যে সোহিনীর জন্য ইনডাইরেক্টলি অরিজিতের জীবনে এলো ডিটেকটিভ যুধিষ্ঠির। এতটা শুনেও অরিজিৎ কিছু বলছে না, শুধু মাথা নিচু করে চুপ করে শুনছে আর মনে মনে প্রমাদ গুনছে। অরিজিৎ সোহিনীকে প্রপোজ করার পরই সোহিনী ঠিক করলো আর ওদের প্রেমের ব্যাপারটা নিয়ে বাড়ির লোকের কাছে লুকোছাপা করে লাভ নেই। তাই সোহিনী একদিন অরিজিৎকে নিয়ে গেল ওর বাড়ির লোকেদের সাথে আলাপ করাতে। সোহিনীর পরিবারে তখন মোট 4 জন সদস্য ছিল। সোহিনী নিজে, সোহিনীর মা সেমন্তী ব্যানার্জি, সোহিনীর বাবা ডক্টর অর্পণ ব্যানার্জি আর সোহিনীর নিজের ভাই সোহম ব্যানার্জি। সোহম তখন ক্লাস 12-এ পড়ে। আর মজার ব্যাপার হলো এই সোহমেরও হবি ছিল গল্প লেখা, তাও আবার মেনলি থ্রিলার গল্প। ওর ভীষণ ইচ্ছা ছিল একদিন ও নিজের লেখা গল্পগুলো ছাপাবে। আর দুজন ক্রিয়েটিভ মাইন্ডের লোকেদের মধ্যে যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় সেটা আশা করি বুঝতেই পারছো।
তাও আবার সেই দুজন যদি সেম ক্রিয়েটিভ ফিল্ড থেকে বিলং করে তাহলে তো কথাই নেই। তো সোহম আর অরিজিতের মধ্যেও তাই হলো। একদিকে যেমন সোহিনীর মা বাবা অরিজিতের নিজের মা বাবার মতো হয়ে গেছিল, তেমনি অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যেই অরিজিৎ আর সোহমের মধ্যে খুব গাঢ় বন্ধুত্ব হয়ে গেছিল। লেখালেখি দুজনেরই হবি ছিল বলে যখনই দুজনের দেখা হতো তখনই ওরা শুধু লেখালেখি নিয়েই আড্ডা মারত। এভাবেই একদিন একটা পার্কে বসে আড্ডা মারার সময় সোহম অরিজিৎকে বলল যে ও একটা নতুন ডিটেকটিভ সিরিজ লিখছে যার ক্যারেক্টারটার নাম হলো ডিটেকটিভ যুধিষ্ঠির। অরিজিতের এবার মনে পড়ে গেল সোহমের সাথে সেদিন পার্কে বসে কথোপকথনের দৃশ্যটা। জানিস অরিজিৎ, তোকে একটা কথা বলার আছে। আমি না এখন একটা ডিটেকটিভ সিরিজ লিখছি যার নাম দিয়েছি ডিটেকটিভ যুধিষ্ঠির। তাই? বাহ, খুব ভালো। সিরিজ মানে অনেকগুলো গল্প থাকবে, তাই তো? হ্যাঁ, এখনও অবধি 9টা গল্প লেখা হয়েছে, আরও লেখার প্ল্যান আছে। বাহ, তা পড়াবি না আমাকে? হ্যাঁ নিশ্চয়ই, কেন পড়াবো না? তোকে দিয়েই তো উদ্বোধন করব। মানে তুই হবি আমার ডিটেকটিভ সিরিজের ফার্স্ট রিডার। সে কি, বাড়ির কাউকে পড়াসনি এখনও? দিদি, আঙ্কেল, আন্টি? না, কাউকেই পড়াইনি। আসলে গল্পগুলো অনেক দিন ধরেই লিখছিলাম, ভেবেছিলাম আরও কয়েকটা লিখে নিই, তারপর সবাইকে পড়াবো। কিন্তু আমার মতো তোরও যা লেখালেখির ব্যাপারটা নিয়ে প্যাশন দেখছি, তাতে এখন মনে হচ্ছে তোকেই আগে গল্পগুলো পড়াবো। আমি মনে করি একটা লেখার সবচেয়ে বেশি কদর একজন সাধারণ রিডারের চেয়ে একজন লেখকই করতে পারে। তাই তোকেই আগে এগুলো পড়াতে চাই। তুই এই 9টা গল্প পড়ে আমাকে রিভিউ দিস, তারপর তোর থেকে ফিডব্যাক নিয়ে আমি এর পরের গল্পগুলো লিখব। বাহ, আমি তাহলে কত লাকি যে দ্য ফিউচার স্টার রাইটার মিস্টার সোহম ব্যানার্জির লেখা সবচেয়ে আগে আমিই পড়ার সুযোগ পাবো। আবে শালা, এতটাও বেশি বারে তুলিস না আমাকে। অরিজিৎ আর সোহম দুজনেই এবার হো হো করে হেসে উঠল। অরিজিৎ এবার নিজের ভাবনার জগৎ থেকে বাস্তবের জগতে ফিরে এলো, যেখানে তার সামনে যুধিষ্ঠির বসে আছে। যুধিষ্ঠির বলে চলল, সোহম নিজের লেখা ডিটেকটিভ যুধিষ্ঠিরের 9টা গল্প অরিজিৎকে পড়ার জন্য দিয়েছিল, কিন্তু সেগুলো পড়ে অরিজিতের যে শুধু ভালোই লাগে তা নয়, ওর রীতিমতো লোভ হয় গল্পগুলো নেওয়ার জন্য। এখানেই একটা মজা, লোকের টাকা পয়সা সম্পত্তির জন্য লোভ হয়, কিন্তু লেখক অরিজিৎ সান্যালের লোভ হয় সোহমের লেখা ডিটেকটিভ যুধিষ্ঠিরের ওই গল্পগুলোর জন্য। কারণ সে অনেক দিন ধরে একটা জমজমাট থ্রিলার গল্প লেখার আইডিয়া খুঁজছিল, আর সেটা সে খুঁজে পায় ডিটেকটিভ যুধিষ্ঠিরের গল্পগুলোর মধ্যে দিয়ে। যুধিষ্ঠিরের কথাগুলো শুনতে শুনতে অরিজিৎ আবার চলে গেল ফ্ল্যাশব্যাকে। সেদিন প্রায় রাত 10:30 বাজে। সোহম একটা টিউশন থেকে বাড়ি ফিরছিল। ফেরার সময় ভাবলো একবার অরিজিতের বাড়ি থেকে ঘুরে আসা যাক, ওকে গিয়ে জিজ্ঞেস করা যাক যে গল্পগুলো পড়ে ওর কেমন লাগলো। সেই মতো সোহম সেদিন অরিজিতের বাড়ি গিয়ে অরিজিৎকে গল্পগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলো। কিরে অরিজিৎ, পড়লি গল্পগুলো? হ্যাঁ রে, পড়েছি। কেমন লাগলো? দারুণ লাগলো, এক কথায় অসাধারণ। ক্লাস 12-এ পড়া একটা ছেলে এত অসাধারণ গল্প লিখতে পারে আমি তো ভাবতেই পারছি না। বিশ্বাস কর, আমি কাল সারাদিন সারা রাত 9টা গল্প একবারে পড়ে শেষ করে ফেলেছি, তাও আবার রাতে না ঘুমিয়ে। এতটা এনগেজিং লেগেছে গল্পগুলো। সোহম এত প্রশংসা শুনে লজ্জা একটু গদগদ হয়ে বলল, তো সত্যিই ভালো লেগেছে? থ্যাংক ইউ ভাই। আমার তো এত ভালো লেগেছে যে গল্পগুলো যে আমি ঠিক করেছি আমি এগুলো কিনে নেব। অরিজিতের এই লাস্টের কথাটা শুনে সোহমের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে বলল, কি বললি? তুই ঠিকই শুনেছিস। দেখ ভাই, একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে অনেক আগেই অনেকবার বলেছি আমি অনেক দিন থেকে একটা জম্পেস থ্রিলার লেখার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো ভালো আইডিয়া মাথায় আসছে না। আসলে পরে আমি বুঝতে পারলাম যে থ্রিলার লেখা অতটা সোজা কাজ নয়। কিন্তু তুই কি অসাধারণ একটা থ্রিলার সিরিজ লিখে ফেলেছিস, অথচ আমায় দেখ, আমার মধ্যে শালা অত ট্যালেন্টই নেই তোর মতো। তুই আরও ভালো ভালো গল্প লিখে নিস না, আমি জানি তুই পারবি, তুই খুব ট্যালেন্টেড। কিন্তু প্লিজ, ডিটেকটিভ যুধিষ্ঠিরকে আমি নিয়ে নিতে চাই। আমি এগুলোকে আমার নাম দিয়ে ছাপাতে চাই। বদলে আমি তোকে প্রচুর টাকা দেব। তুই তো জানিস আমার কাছে টাকার কোনো অভাব নেই। দরকার পড়লে
দরকার পড়লে আমি এই গল্পগুলো ছাপিয়ে যা রয়্যালটি পাবো সারা জীবন সেই শখটা তোকে দিয়ে দেবো। তুই বুঝতে পারছিস তো আমি কী বলছি ভাই? কি যাতা বলছিস তুই তুই কি পাগল হয়ে গেছিস? ভাই আমি ইয়ার কি মারছি না। আমি কোনো দিন তোর কাছ থেকে কিছু চেয়েছি বল? আর ফিউচারেও কিছু চাইবো না। শুধু তোর ডিরেক্টিভ যুধিষ্ঠিরকে আমায় দিয়ে দে প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আর তোর যত টাকা লাগে আমি দিয়ে দেবো সোহম, বিশ্বাস কর। ব্যাপারটা টাকার নয় অরিজিৎ, আমি ভেবেছিলাম তুই অন্তত বুঝবি ব্যাপারটা। তুইও না একজন রাইটার হতে চাস? যে কোনো লেখা একজন রাইটারের কাছে তার নিজের বেবির মতো। সে অনেক যত্ন করে একটা গোটা গল্প লেখে। ডিটেকটিভ যুধিষ্ঠিরও আমার কাছে শুধু একটা গল্পের ক্যারেক্টার নয়, এটা আমার কাছে একটা ইমোশন, আমার বেবির মতো। ডিটেকটিভ যুধিষ্ঠিরের প্রত্যেকটা গল্প আমি প্রচুর মাথা খাটিয়ে আর প্রচুর মূল্যবান সময় খরচ করে লিখেছি। শুধু এটাই নয়, ফিউচারেও আমি যতগুলো গল্প লিখব প্রত্যেকটা গল্পই আমার কাছে এক একটা ইমোশন, যেগুলো টাকা দিয়ে কেনা যাবে না। আর হ্যাঁ, আরেকটা কথা অরিজিৎ, একটা ভালো গল্প লেখার জন্য না আইডিয়া চাই, নিজের মাথা খাটিয়ে নিজের মূল্যবান সময় খরচ করে বের করা আইডিয়া। আর যদি সেটা থ্রিলার হয় তাহলে তো আরও বেশি মাথা খাটানোর দরকার হয়। যদি ক্ষমতা থাকে না, তাহলে ভিখারির মতো অন্যের লেখা না চেয়ে নিজের মাথা থেকে একটা আইডিয়া বের করে গল্প লেখা। অরিজিৎ এতক্ষণ সোহমের কাছে কাকুতি মিনতি করছিল। এবার সোহমের লাস্টের কথাগুলো শুনে ওর মাথাটা গরম হয়ে গেল। শালা এত দেমাগ তোর! শুধু তো ওই গল্পগুলোই চেয়েছি তোর কাছে, তোর ধন সম্পত্তি তো চাইনি। কারণ ওই গল্পগুলো আমার কাছে আমার ধন সম্পদের থেকেও বেশি দামি। আর যদি ওগুলো না দিই তোকে, ভুলে যাস না ওগুলো কিন্তু এখনও আমার কাছেই আছে। আর তুই তো কোনো কপিও বানিয়ে রাখিস নি গল্পগুলো। কী প্রমাণ আছে যেগুলো তুই লিখেছিস? আর আমি কোথাকার! তোকে আমি বিশ্বাস করেছিলাম, নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম তোকে। অনেক বিশ্বাস করে তোকেই ফার্স্ট গল্পগুলো পড়তে দিয়েছিলাম। আর তুই কিনা শালা এইভাবে বিট্রে করলি আমাকে, হারামজাদা! এই বলে সোহম অরিজিতের জামার কলার ধরে টেনে মারতে গেল ওকে। আর দুজনের মধ্যে জোর হাতাহাতি লাগলো। সোহম খালি বলছে ওর গল্পের খাতাগুলো যেন অরিজিৎ চুপচাপ ওকে দিয়ে দেয়, আর অরিজিৎ ওগুলো কিছুতেই দেবে না। হঠাৎ হাতাহাতির চোটে অরিজিৎ নিজের ঘরের ফুলদানিটা নিয়ে সোহমের মাথায় জোরে একটা বাড়ি মারল। আর দেখতে দেখতেই সোহম মাটিতে লুটিয়ে পড়ল, আর ওর মাথা দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। রক্তে ভেসে যেতে লাগলো অরিজিতের ঘরের মেঝে। অরিজিৎ এবার নিজের ভুল বুঝতে পারল। তাড়াতাড়ি করে সোহমের মাথা নিজের কোলে রেখে বলল, সোহম, এ কী করে ফেললাম আমি? সরি ভাই, আমায় ক্ষমা করে দিস। আমি তোকে মারতে চাইনি ভাই, শুনছিস? ওঠ ভাই। কিন্তু সোহম আর উঠল না। অরিজিৎ এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। প্রথমে কী করবে ও কিছুতেই ভেবে পেল না। তারপর আস্তে আস্তে মাথা ঠান্ডা করে ও ঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করলো, আর রক্তে ভিজে থাকা নিজের জামা প্যান্টটাও চেঞ্জ করলো। এরপর সে ভাঙা ফুলদানির টুকরোগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলল। সবই তো হলো, কিন্তু ডেড বডিটাকে বাইরে কোথাও ফেলতে হবে। এখন রাত 12টা বাজে। আশপাশের মোটামুটি সব বাড়িতেই আলো নিভে গেছে এতক্ষণে। এটাই একদম ঠিক সময় লাশটাকে বাইরে কোথাও ফেলে আসার। এমন সময় অরিজিতের ফোন বেজে উঠল। সোহিনী কল করছে। অরিজিৎ ফোন তুলতেই সোহিনীর প্রচণ্ড চিন্তিত গলা শুনতে পেল। হ্যাঁ, হ্যালো অরিজিৎ, বলছি সোহম এখনও বাড়ি ফেরেনি রে। ও টিউশনে গেছিল। টিউশন শেষ হয় রাত 10টায়, কিন্তু এখন তো রাত 12টা বেজে গেছে, এখনও ফেরেনিও। রিল্যাক্স সোহিনী, রিল্যাক্স। তুই ওকে কল করে দেখেছিস? ওকে আমি অনেকক্ষণ ধরে কল করছি রে, কিন্তু কিছুতেই ফোন তুলছে না। ওর টিউশন টিচারকেও কল করে দেখলাম, উনি বললেন যে ও নাকি অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। ওর সমস্ত বন্ধুদের কল করে দেখলাম, কিন্তু কেউ কিচ্ছু জানে না। আমার খুব ভয় করছে অরিজিৎ, খুব ভয় করছে। দেখ, বেশি টেনশন করিস না, আমি আসছি তোদের বাড়িতে। তারপর না সবাই মিলে একসাথে কিছু একটা করব। তুই একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। অরিজিৎ ফোনটা রাখলো, রেখে ভাবলো আর বেশি দেরি করে লাভ নেই। সোহিনীরা কিছু বুঝতে পারার আগেই সোহমের লাশটাকে অনেক দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। অরিজিতের বাবার একটা গাড়ি ছিল, যেটা ওর বাবা মারা যাওয়ার পর অরিজিৎই চালাতো। আস্তে আস্তে সোহমের লাশটাকে টেনে টেনে ও নিয়ে গিয়ে ঢোকালো ওই গাড়ির পেছনের ডিকিতে। তারপর ডিকিটা বন্ধ করে ও গাড়ি চালিয়ে সোজা চলে গেল ওদের বাড়ি থেকে 15-20 মিনিট দূরে থাকা একটা পচা ডোবার দিকে। রাত্রিবেলায় এই ডোবার কাছটাতে একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, আর থাকে তেমন শুনশান। অর্থাৎ যে কোনো রকমের অপরাধ করার একদম পারফেক্ট জায়গা।
অরিজিৎ গাড়ির ডিকি থেকে সোহমের লাশটা বার করলো, তারপর এই পচা ডোবাটার কাছে ফেললো। তারপর গাড়িতে রাখা পেট্রোলের ড্রামটা বের করে লাশটার গায়ে ভালো করে পেট্রোল ঢাললো এবং নিজের পকেট থেকে দেশলাইয়ের বাক্স বার করে একটা কাঠি জ্বালিয়ে নিজের হাতে নিজের প্রিয় বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করলো। সেই বন্ধু যে তাকে ভীষণভাবে বিশ্বাস করেছে। যুধিষ্ঠির বলে চলল, সোহিনী আর ওর মা বাবা পুলিশে গিয়ে মিসিং ডায়েরি করলো সোহমের নামে। ঠিক তার একদিনের মাথায় পুলিশ সেই পচা ডোবাটার পাশ থেকে একটা পোড়া ডেড বডি পেল। ডিএনএ টেস্টের পর জানা গেল ডেড বডিটা সোহমের। খবরটা শুনে স্বাভাবিকভাবেই সোহিনী আর ওর মা বাবা কান্নায় ভেঙে পড়ল। আর তখন তাদের মরাল সাপোর্ট দিতে গিয়ে তাদেরই পাশে দাঁড়ালো অরিজিৎ। কিন্তু ওরা তো আর জানতে পারলো না যে ওদের সোহমকে সেই অরিজিৎই খুন করেছে। তারপর আর কি, সোহমের সেই 9টা গল্পের খাতা তো অরিজিতের কাছে ছিলই। তারপর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর অরিজিৎ গিয়ে কথা বলে ও স্কুলের এক বন্ধুর পাবলিশার বাবার সাথে, আর ওনাকে পড়িয়ে ফেললো যুধিষ্ঠির সিরিজের প্রথম গল্পটা। আর ওনারও গল্পটা পড়ে এত পছন্দ হলো যে উনি ওটা ছাপতে রাজি হয়ে গেলেন। আর সেই বছরই পুজোয় মার্কেটে আবির্ভাব হলো ডিটেকটিভ যুধিষ্ঠিরের। আর বাকিটা তো ইতিহাস। প্রত্যেক বছর অরিজিৎ পুজোর সময় নিজের নামে ছাপাতে লাগলো সোহমের লিখে যাওয়া ডিটেকটিভ যুধিষ্ঠিরের এক একটা গল্প। এইভাবে 9 বছরে 9টা গল্প রিলিজ করলো। অরিজিতের গার্লফ্রেন্ড সোহিনী, ওর মা বাবা সহ সারা দুনিয়া জানলো ডিটেকটিভ যুধিষ্ঠিরের সৃষ্টিকর্তা হলো অরিজিৎ সান্যাল। ভণ্ডামিটা ভালোই চলছিল এভাবে। হঠাৎ গত বছর একদিন অরিজিতের সমস্ত ভণ্ডামি ফাঁস হয়ে গেল সোহিনীর সামনে। আর ফাঁস করলো খোদ অরিজিৎ। মনে পড়ে ওই দিনটার কথা, গত বছরের পুজোর পরের সময় যেবার ডিটেকটিভ যুধিষ্ঠিরের 9 নম্বর গল্পটা রিলিজ করেছিল। সেদিন রাতে ওই গল্পটার হিট হওয়া উপলক্ষে তুমি নিজে বাড়িতে একটা সাকসেস পার্টি দিয়েছিলে। তোমার অনেক রাইটার ফ্রেন্ড, বিজনেসম্যান ফ্রেন্ড সবাই এসেছিল ওই বাড়িতে। সেলিব্রেশনের মুডে তুমি একটু বেশিই মাল খেয়ে ফেলেছিলে সেদিন। তারপর সবাই চলে যাওয়ার পর সোহিনী তোমায় কোনো রকমের বেডরুমে নিয়ে এলো। তোমার তখন একদম টালমাটাল অবস্থা। মনে পড়ে? অরিজিৎ আবার চলে গেল ফ্ল্যাশব্যাক। অরিজিৎ তখন সোহিনীর কাঁধে ভর দিয়ে টলতে টলতে বেডরুমে ঢুকছে আর গুনগুন করে কী সব গান গাইছে। সোহিনী একটু বিরক্ত হয়ে বলল, অভ্যাস নেই যখন খাও কেন এসো? জানো তো সামলাতে পারো না। অরিজিৎ তার মাতাল গলায় উত্তর দিল, আরে কি করব বলো জান, ওরা সব আমায় জোর করে খাইয়েই দিল। অবশ্য সত্যি কথা বলতে আমারও খেতে ইচ্ছা করছিল, তাই আর কি। সোহিনী শুধু বিরক্ত হয়ে বলল, যত সব। অরিজিৎ বা সোহিনীর থুতনিটা ধরে ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই শোনো না, সময় না আজকে খুব আদর করতে ইচ্ছা করছে। ন্যাকা, অন্যদিন করো না বুঝি? হ্যাঁ, অন্যদিন তো করি, কিন্তু আজকে আরও বেশি ইচ্ছা করছে। আজকে আমি খুব খুশি। প্রতি বছরের মতো এই বছরও আমার ডিটেকটিভ যুধিষ্ঠির হিট। তাই এখন আমরা সেলিব্রেট করব নিজেদের মতো করে, শুধু তুমি আর আমি। এই যে মিস্টার, আবার কিসের সেলিব্রেশন? এতক্ষণ ধরে কি চলছিল তাহলে? ওই সেলিব্রেশনের জন্যই এখন আপনি ঠিক করে দাঁড়াবার অবস্থাতেও নেই, বুঝলেন? সেলিব্রেশন খতম, পার্টি ইজ ওভার। পার্টি তবে শুরু মাই লাভ। এই বাজে বকো না তো, যাও এবার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অরিজিৎ সোহিনীর কথার কোনো উত্তর না দিয়ে বলল, এই তোমাকে না আজকে এই শাড়িটায় ব্যাপক লাগছে, মায়েরই বলছি, একদম নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এই বলে সোজা সোহিনীর ঠোঁটে চকাস করে একটা চুমু খেয়ে বসলো। এরপর সে সোহিনীর শাড়ির আঁচলটা ধরে একটা হ্যাঁচকা টানেই শাড়িটা খুলে ফেলল। অরিজিৎ ঝাঁপিয়ে পড়ল নিজের বিছানায় চিত হয়ে, আর সোহিনীকেও ওই অবস্থাতেই টেনে নিল নিজের বুকের ওপর। তারপর ঘনিষ্ঠভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল সোহিনীর ঠোঁটে। আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো সোহিনীর ব্লাউজ, তারপর ওর কালো ব্রা। দুজনে তখন দুজনের মধ্যে পুরোপুরি ডুবে গেছে। ঘরটা তখন অন্ধকার, শুধু বিছানার পাশের টেবিলে ল্যাম্পশেডটা জ্বলছে। আর বিছানায় তখন এক চাদরের তলায় শুয়ে রয়েছে অরিজিৎ, আর তার বুকে মাথা রেখে সোহিনী। সোহিনীর খোলা পিঠে হাত বোলাতে বোলাতে অরিজিৎ নিজের বেসামাল মাতাল গলায় বলতে লাগলো,
I love you, Sohini. I just love you. I love you a lot. সোহিনীও অরিজিতের বুকে একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ টু। অরিজিৎ এবার বলল, ডোন্ট ইউ থিঙ্ক আই এম দ্য বেস্ট? ইয়েস, অফকোর্স হি ওয়াজ দ্য বেস্ট। আই ক্রিয়েটেড যুধিষ্ঠির, অনলি আই ক্রিয়েটেড যুধিষ্ঠির। অরিজিৎ মানেই যুধিষ্ঠির, যুধিষ্ঠির মানেই অরিজিৎ। সবাই জানে আমি তৈরি করেছি যুধিষ্ঠিরকে, আমি আমার নিজের হাতে, আর কেউ করেনি। সোহিনী এবার একটু অবাক হয়ে হেসে বলল, অফকোর্স তুমি ক্রিয়েট করেছো, আর কে করেছে? সোহিনীর কথার কোনো উত্তর না দিয়ে অরিজিৎ বলে চলল, সালা নটা গল্প, কম কথা। আমি একার চেষ্টায় ঝাঁপিয়েছি, একার চেষ্টায়। আর শুধু গল্প লিখে বাক্সবন্দি করে রাখলেই তো হয় না, তাকে দুনিয়ার সামনে নিয়ে আসতে হয়, যেটা আমি করেছি, সোহম করেনি। তাই ডিটেকটিভ যুধিষ্ঠির শুধু আমার, শুধু আমার। সোহমের নামটা হঠাৎ শুনে সোহিনী চমকে উঠল। সঙ্গে সঙ্গে অরিজিতের বুকের ওপর থেকে মাথা তুলে সোহিনী বলল, কি বললে তুমি? সোহম কি করলো? অরিজিৎ আবার ওর কথার কোনো উত্তর না দিয়ে বলে চলল, কিন্তু যেন এখন কেমন জানি একটা ভয় হয়। আমার কাছে যা স্টক ছিল সব শেষ। নেক্সট ইয়ার থেকে আমাকেই নতুন আইডিয়া ভাবতে হবে। কিন্তু ওর মতো ট্যালেন্ট যে আমার নেই, লোকে যদি পছন্দ না করে। কি বলছো কি মালটার লেখার ট্যালেন্ট ব্যাপক ছিল, মানতেই হবে। মরার আগে আমায় বলে গেছিল যে দম থাকলে নিজের মাথা থেকে একটা আইডিয়া বের করে লে। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তখন ভেবে দেখিনি যে 9টা গল্পের স্টক একদিন না একদিন তো শেষ হবেই। তারপর কি করব? তারপর তো আমাকেই মাথা কাটিয়ে ভাবতে হবে। এই, তুমি কি বলছো এসব? কার কথা বলছো? কে মরার আগে কি বলে গেছে? আর তুমি সোহমের নাম কেন করলে? কি গো? কিন্তু জানো তো, ওই মালটার মতো ট্যালেন্ট আমার নেই। আমি জানি নেক্সট ইয়ার যুধিষ্ঠির ফ্লপ করবে। মাঝে মাঝে ভাবি মালটাকে প্ল্যান চেট করে ডেকে নিই, ওর কাছ থেকে আরও 2-1টা আইডিয়া নেই। মালটা জিনিয়াস ছিল, রিয়েলি। ইয়োর ব্রাদার ওয়াজ আ জিনিয়াস, সোহিনী। ইয়োর ব্রাদার ওয়াজ আ জিনিয়াস। ইউ শুড বি প্রাউড অফ হিম। এই, তুমি কি বলছো এসব? চোখ খোলো অরিজিৎ। সৌমের সাথে কি হয়েছে তুমি কি জানো? কি হলো? কিছু বলছো না কেন? কি কুক্ষণে যে সেদিন ওসব করতে গেলাম আমি। কিন্তু আমি কি করব বলো? তুমি তো জানো, একবার মাথা গরম হলে আমি চট করে নিজেকে সামলাতে পারি না। কি চেয়েছিলাম বলো আমি ওর কাছে? শুধু বলেছিলাম তোর ডিটেকটিভ যুধিষ্ঠিরকে আমায় দিয়ে দে। এই সামান্য একটা কথা বলেছিলাম। মালটা বলে কি না, অন্যের থেকে ভিখারির মতো গল্প না চেয়ে পারলে নিজে কিছু লেখ। ব্যাস, মাথাটা গেল গরম হয়ে। হাতের কাছে ফুলদানিটা পেলাম, আর সেটা দিয়ে দাম করে ওর মাথায়। সৈনির মাথা ঘুরতে লাগলো এসব শুনে। ও কিচ্ছু বুঝতে পারলো না সব কী হচ্ছে। ও অরিজিৎকে ঝাঁকাতে বলতে লাগলো, কি করেছো তুমি ওর সাথে? কি করেছো? টেল মি, হোয়াট দ্য ফাক হ্যাভ ইউ ডান উইথ হিম? Did you kill him? Did you kill him? Yes or no? Please tell me, did you kill? Yes. Yes. I killed him. I killed him. কিন্তু বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। সোহিনী বলছি, সত্যি বলছি। ও আমার খুব ভালো বন্ধু ছিল। আর তোমার ভাই এর সাথে আমি এরকম করার কথা ভাবতেও পারি না। বিকজ আই লাভ ইউ। প্লিজ আমায় ক্ষমা করে দিও পারলে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। শেষের কথাগুলো বলতে বলতে অরিজিৎ কান্নায় ভেঙে পড়ল। তারপর সোহিনীকে জড়িয়ে ধরে ওর গলায়, মাথায়, বুকে পাগলের মতো চুমু খেতে লাগলো। আর সোহিনী, ওর মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। কয়েক মুহূর্ত ওর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। শোকে পাথর হয়ে গেল ও। যে লোকটাকে ও এত বছর ধরে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, সে কিনা আজ বলছে সেই ওর ভাইকে মেরেছে। এই লোকটা শরীরের সাথে আর এক মুহূর্তও লেপ্টে থাকতে ইচ্ছা করছিল না ওর। পরদিন সকালে হাই তুলতে তুলতে অরিজিৎ ঘুম থেকে উঠে বিছানায় বসলো।
উঠেই দেখলো সামনে সোহিনী বসে আছে সোফায়, পাথরের মতো। অরিজিৎ আড়মোড়া ভেঙে বলল, আহ একটু লেবু চা করে দাও না বেবি, মাথাটা খুব ধরেছে, কাল রাতে একটু বেশিই খাওয়া হয়ে গেছে। সোহমকে কেন মারলে অরিজিৎ? গম্ভীরভাবে জিজ্ঞেস করে উঠল সোহিনী। আচমকা এরকম প্রশ্নের জন্য অরিজিৎ স্বাভাবিকভাবেই প্রস্তুত ছিল না। সে চমকে উঠল। কাল রাতে সে এতটা নেশায় ডুবে গেছিল যে তার সত্যিই কিছু মনে নেই কাল রাতে কী হয়েছিল। হ্যাঁ, কি বলছো কি তুমি? নাটক করো না অরিজিৎ, আমি কিন্তু সব জানতে পেরে গেছি। অরিজিৎ এবার ভয় ভয় ঢোক গিলল। কোনো রকমে বলতে চেষ্টা করলো, দেখো সোহিনী, আমি বুঝতে পারছি না তুমি ঠিক কি 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 বলতে চাইছো। মানে আই ক্যান এক্সপ্লেন। ইউ ফাকিং বাস্টার্ড। সোহিনী এবার সোফা ছেড়ে রেগে মেগে অরিজিতের দিকে উঠে এলো। তোমায় আমি বিশ্বাস করেছিলাম, সোহম তোমায় বিশ্বাস করেছিল, আমরা সবাই তোমায় বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না? না, আই উইল কিল ইউ, আই উইল। সোহিনী এবার বাঁ হাতে ঘরের টেবিল থেকে ফল কাটার ছুরিটা তুলে নিয়ে অরিজিতের দিকে মারতে গেল। অরিজিৎ সোহিনীর হাত দুটো শক্ত করে ধরে ওকে আটকে ফেলল। তবে সোহিনীও নাছোড়বান্দা, প্রাণপণে চেষ্টা চালিয়ে গেল হাতের ছুরিটা দিয়ে অরিজিৎকে অ্যাটাক করার। এবার দুজনের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হলো। লড়াই করতে করতে অরিজিতের চাপে সোহিনী শুয়ে পড়ল বিছানায়। বাঁ হাতে এখনও ছুরিটা ধরে সে অরিজিৎকে অ্যাটাক করার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু একজন পুরুষের গায়ের জোরের কাছে কি করে পারত? অনেকক্ষণ এরকম প্রাণপণ লড়াই চলার পর অরিজিৎ ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিতে সক্ষম হলো। তারপর সোহিনীকে আটকানোর জন্য সোহিনীর বাঁ হাতের কবজিতে 3-4 বার ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ছুরিটা চালিয়ে দিল। গল গল করে বের হওয়া রক্তে ভেসে যেতে লাগলো বিছানা। তবু সোহিনীর তেজ কমল না। সে প্রাণপণে অরিজিতের সাথে লড়াই করে যেতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে রেগে মেগে অরিজিৎ নিজের দুটো হাত দিয়ে সোহিনীর গলাটা টিপে ধরল। প্রচণ্ড ছটফট করতে করতে একসময় আস্তে আস্তে সোহিনী নিস্তেজ হয়ে পড়ল। কিন্তু গলাটা কার টিপল অরিজিৎ? সোহিনীর, না ওর ভালোবাসার, নাকি ওর প্রতি সোহিনীর বিশ্বাসের? এতটা বলে যুধিষ্ঠির একটু থামল। অরিজিতের মুখে কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। শুধু ওর দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সেলফ ডিফেন্সের জন্য নিজের বউকে তো মেরে ফেললো অরিজিৎ, যুধিষ্ঠির বলে চল। কিন্তু এরপর কি? এখানেই গল্পে আসে দিগন্ত সেনের ক্যারেক্টারটা। কিন্তু দিগন্ত সেনকেও কিন্তু পুরোপুরি ভিলেন বলা যায় না। আসলে অরিজিৎ আর দিগন্ত অনেক দিনের বন্ধু ছিল। অরিজিতের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ইভেন্টের দৌলতেই ওদের দুজনের আলাপ হয়েছিল। দিগন্ত সেন একজন খুবই সৎ পুলিশ অফিসার ছিল। তবে ওর সবচেয়ে বড় উইকনেস ছিল ওর 12 বছরের মেয়ে। মেয়েটার ক্যান্সার ছিল, একদম লাস্ট স্টেজ চলছিল। এর আগে বিভিন্নভাবে অরিজিৎ দিগন্তকে মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেছে, কিন্তু একটা ক্যান্সার ট্রিটমেন্টের যা খরচা, কেমো, ওষুধপত্র সব মিলিয়ে তাতে আরও অনেক অনেক টাকা লাগতো। এইখানেই অরিজিৎ ব্যবহার করে ফেলল দিগন্তকে। নিজের বউকে অনিচ্ছাকৃতভাবে মেরে অরিজিৎ যখন বুঝতে পারল যে ও মস্ত বড় একটা ব্লান্ডার করে ফেলেছে, তখন ওর মাথা কাজ করা বন্ধ করে দিল। একদিকে যেমন নিজের ভালোবাসাকে নিজের হাতে মেরে ফেলার দুঃখ, অন্যদিকে তেমনি ধরা পড়ার ভয়। সব মিলিয়ে অনেকক্ষণ ওর মাথা কাজ করল না। কিন্তু এরপরেই ওর চোখে পড়ল সোহিনীর হাতের ক্ষত বিক্ষত কবজিটা। শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য সোহিনীর হাতের কবজিতে ও ছুরি দিয়ে আঘাত করেছিল বটে, কিন্তু আস্তে আস্তে ও বুঝতে পারল এটার হেল্প নিয়ে একটা জব্বর সুইসাইডের গল্প ফাঁদা যাবে। কিন্তু একটা ক্লিন মার্ডারকে সুইসাইড প্রমাণ করানোটা পুলিশের সাহায্য ছাড়া কখনোই পসিবল হতো না। আর এখানেই অরিজিতের দরকার পড়ল দিগন্ত সেনের। অরিজিৎ কল করে তখনই দিগন্তকে নিজের বাড়িতে ডেকে নিল আর সবটা ডিটেলসে খুলে বলল। সব শুনে স্বাভাবিকভাবেই দিগন্ত রাজি হলো না কেসটাকে সুইসাইড প্রমাণ করতে। কিন্তু এরপর অরিজিৎ দিগন্তকে এমন একটা অফার দিল যে দিগন্ত ইচ্ছা না থাকলেও না করতে পারল না। অরিজিৎ দিগন্তকে তক্ষুনি একটা মোটা অ্যামাউন্টের চেক দিল ওর মেয়ের চিকিৎসার জন্য। শুধু তাই নয়, ও এটাও বলল যে সারা জীবনের জন্য ও দিগন্তর মেয়ের চিকিৎসা আর পড়াশোনার দায়িত্ব নেবে, শুধু একটা শর্তে,
সোহিনীর মার্ডারটাকে সুইসাইডে পরিণত করতে সাহায্য করতে হবে। অনেক বাক বিতণ্ডা তর্কাতর্কির পর অবশেষে বাধ্য হয়ে দিগন্ত এই পাপটা করার জন্য রাজি হয়ে গেল, শুধুমাত্র ওর মেয়ের মুখ চায়। প্ল্যানটা পুরোটা অরিজিতেরই বানানো ছিল। দিগন্তর কাজ ছিল শুধু আসল পোস্টমর্টেম রিপোর্টটাকে সারা দুনিয়ার সামনে না আসতে দিয়ে একটা নকল পোস্টমর্টেম রিপোর্ট বানিয়ে কেসটাকে সুইসাইড বলে ক্লোজ করা। প্ল্যান মাফিক অরিজিৎ একটা নকল সুইসাইড নোট লিখলো সোহিনীর হাতের লেখা নকল করে, আর ছুরিটা সোহিনীর ডান হাতে গুঁজে দিল। কিন্তু এবার সারা দুনিয়াকে এটাও বোঝানো জরুরি যে সোহিনীর সুইসাইডের সময় অরিজিৎ বাড়িতে ছিল না, না হলে তো সবাই অরিজিৎকে সন্দেহ করতে পারে। তাই অরিজিৎ তক্ষুনি ছদ্মবেশে চলে গেল পার্ক সার্কাসে, তারই কোম্পানির তৈরি শপিং মলে। সেখানে সে বাকি দিনটা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সিনেমা দেখে সারা দুপুর আর সন্ধেটা কাটিয়ে দিল। এদিকে সারাদিন ধরে সোহিনীর ফোনে কল করে যাচ্ছিলেন সেমন্তী দেবী, কিন্তু বারবার কল করা সত্ত্বেও সোহিনী ফোন তুলছে না দেখে সেমন্তী দেবীর খুব চিন্তা হতে লাগলো। সেমন্তী দেবী এরপর অরিজিৎকেও কল করতে থাকেন অনেকবার, কিন্তু ভয়ে অরিজিৎ ফোন তোলে না। অবশেষে একবার অরিজিৎ ফোনটা তোলে। হ্যাঁ, হ্যালো অরিজিৎ, বাবা সোহিনীকে অনেকক্ষণ ধরে কল করছি কিন্তু ও তো ফোন তুলছে না, ও কি তোমার সাথে আছে? না না তো মা, আসলে আমি তো আজ সকাল থেকে পার্ক সার্কাসে আছি, একটা বন্ধুর বাড়িতে, একটা জরুরি দরকারে এসেছি। সোহিনীর তো যতদূর জানি আজকে বাড়িতেই থাকার কথা, আজ তো ওর কোথাও বেরোবার প্রোগ্রাম ছিল না। ও তাই? আচ্ছা, দেখছি। এরপর সেমন্তী দেবী চলে এলেন অরিজিৎদের বাড়িতে, কিন্তু অনেকবার কলিং বেল বাজিয়ে দরজা ধাক্কা দিয়েও সোহিনীর কোনো সাড়া শব্দ পেলেন না দেখে ওনার চিন্তা বাড়তে লাগলো। শেষে উনি চেঁচিয়ে আশপাশের বাড়ির থেকে লোক জড়ো করে ফেললেন। সবাই মিলে অনেক ধাক্কাধাক্কির পর দরজাটা ভেঙে ফেলল। ভেতরে ঢুকেই সেমন্তী দেবী তার মেয়ের ডেড বডি দেখতে পেলেন। এক হাতে ছুরি, আরেক হাত রক্তে ভেসে যাচ্ছে, আর বিছানার পাশের টেবিলে একটা সুইসাইড নোট। সঙ্গে সঙ্গে উনি কল করে অর্পণবাবু আর অরিজিৎকে ডেকে নিলেন। আর তারপর কি হলো সেগুলো তো সারা দুনিয়া জানে। রাগে ভয়ে অরিজিতের সারা শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। যুধিষ্ঠির বলে চলল, কদিন একটা লোক দেখানো ইনভেস্টিগেশন চললো, তারপর যেই নকল পোস্টমর্টেম রিপোর্টটা সবার সামনে এলো তাতে জানা গেল এটা ক্লিয়ার সুইসাইডের কেসটা ক্লোজ হওয়ার পর দিগন্ত অরিজিৎকে বলে দিয়েছিল ও মেয়েকে নিয়ে চিকিৎসা করাবার জন্য চেন্নাই চলে যাচ্ছে, সঙ্গে ওর বউও যাচ্ছে। এরপর যেন আর কখনও ও নিজের থেকে আর দিগন্তর সাথে কন্ট্যাক্ট না করে। অলরেডি অরিজিৎ ওকে যা টাকা দিয়ে সাহায্য করেছে সেটা এনাফ, আর কোনো সাহায্য ওর লাগবে না। তবে যাওয়ার আগে অরিজিৎকে বলে ওর প্ল্যানে 3টে ফল্ট ছিল, যেগুলো তখন তাড়াহুড়োর মধ্যে ও বা অরিজিৎ কেউই খেয়াল করেনি। সেই 3টে ফল্ট হলো ওই 3টে ক্লু যেগুলো আমি তোমাকে বললাম। দিগন্ত একজন এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার, ও এর আগে প্রচুর খুনের কেস নিয়ে নাড়াঘাটা করেছে, তাই ওর অভিজ্ঞ চোখ কিন্তু ওই 3টে ক্লু এড়ায়নি। তবে সেদিন তাড়াহুড়োর জন্য দিগন্ত ওই ক্লুগুলো খেয়াল করেনি, তাই অরিজিৎকেও তখন বলতে পারেনি। পরে ও যখন ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে ভেবেছে তখন ওর মাথায় এসেছে ওই 3টে ফল্টের ব্যাপারে। অবশ্য দিগন্ত এরকম বলেছিল যে খুনের দিন তাড়াহুড়োতে ও ওই ক্লুগুলো মিস করে গেছিল। এমনও হতে পারে যে খুনের দিনই ওর ক্লুগুলো চোখে পড়েছিল, কিন্তু যেহেতু ওর তখন অরিজিতের ওপর রাগ ছিল তাই তখন ও ইচ্ছা করে অরিজিৎকে ওই ক্লুগুলোর ব্যাপারে সতর্ক করে দেয়নি। কে জানে। তো যাই হোক, সব শোনার পর অরিজিৎ শুধু বলল যে এখন তো কেস ক্লোজড, এখন সারা দুনিয়া জানে যে সোহিনী সুইসাইড করেছে, আর পোস্টমর্টেম রিপোর্টও তাই বলছে। সুতরাং এখন আর এইসব ব্যাপার নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এখন আর কারুর এইসব নিয়ে ডাউট হবে না। কিন্তু তুমি তো তখন জানতে না যে ডিটেকটিভ যুধিষ্ঠির এই কেসের ইনভেস্টিগেশন করতে চলে আসবে, আর কোনো সত্যি ডিটেকটিভ যুধিষ্ঠিরের কাছে বেশি দিন চাপা থাকতে পারে না, আর কোনো অপরাধী অপরাধ করে বেশি দিন ডিটেকটিভ যুধিষ্ঠিরের থেকে পার পেয়ে থাকতে পারে না। সেই জন্যই তো দিগন্ত সেন ওর মেয়ে আর বউ চেন্নাই যাওয়ার জন্য যে ফ্লাইটটায় উঠেছিল সেটা কলকাতা থেকে টেক অফ করার 1 ঘন্টার মধ্যেই ক্র্যাশ করে যায়, আর ওরা 3 জনই মারা যায়। তুমি কি ভাবলে ওই প্লেন ক্র্যাশটা নিছকই একটা দুর্ঘটনা?
এত দূর অবধি বলে যুধিষ্ঠির একটা বাঁকা হাসি হাসলো, তারপর আবার বলে চলল, আমি বলেছিলাম না ডিটেকটিভ যুধিষ্ঠিরের কাছ থেকে অপরাধ করে কেউ পার পায় না। দিগন্ত তো ওর কৃতকর্মের শাস্তি আগেই পেয়ে গেছে অরিজিৎ, আর তুমি? অরিজিৎ এবার রাগে কিরমির করে উঠে যুধিষ্ঠিরের জামার কলার দুটো চেপে ধরে বলে উঠল, এই সালা, এই তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তুই যা খুশি করবি তাই হবে? সালা আমারই বিড়াল কিনা আমাকেই ম্যাও করে? হ্যাঁ, তুই ভুলে যাস না তোর এক্সিস্টেন্স শুধু আমার জন্য, আমি ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই, বুঝলি? এত যে শালা ফটর ফটর করছিস না, সব কিন্তু আমার জন্য। ডিটেকটিভ যুধিষ্ঠির বলে যে কেউ আছে না, সেটা ওয়ান অ্যান্ড অনলি আমার জন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অরিজিতের কলার দুটোকে যুধিষ্ঠির আরও জোরে চেপে ধরল আর নিজের গলার ভয়েসটাকে ততোধিক উঁচু করে বলল, ডিটেকটিভ যুধিষ্ঠির তোর জন্য নয় অরিজিৎ সান্যাল, শুধুমাত্র সোহম ব্যানার্জির জন্য আছে। সেই সোহম ব্যানার্জি যাকে তুই বন্ধুত্বের নামে ধোঁকা দিয়েছিস, সেই সোহম ব্যানার্জি যার দিদিকে তুই ভালোবাসা সত্ত্বেও নিজের হাতে মেরেছিস, সেই সোহম ব্যানার্জি যার মা বাবা তোকে নিজের ছেলের চোখে দেখে, যার মা তোকে নিজের হাতে খাইয়ে দেয়, এদের সবাইকে তুই ধোঁকা দিয়েছিস। অরিজিৎ এবার যুধিষ্ঠিরের কলার থেকে হাত ছেড়ে দিল, তারপর কীরকম যেন থম মেরে গেল। ভাবলে সিন মুখে বলতে লাগলো, হ্যাঁ রে যুধিষ্ঠির, তুই ঠিকই বলেছিস, আমি এদের সবাইকে ঠকিয়েছি, অথচ এদের সবাইকে কিন্তু আমি মন থেকে ভালোবাসতাম, ভালোবাসি। সোহমকে আমি সত্যি সত্যি নিজের বন্ধু, নিজের ভাই মনে করতাম। আর সোহিনীর মতো মেয়েকে লাইফ পার্টনার হিসাবে পেলে তো যে কোনো ছেলে ধন্য হয়ে যাবে। আমি সোহিনীকে সত্যি সত্যিই ভালোবাসতাম। আর সোহিনীর মা বাবাকে পেয়ে তো আমি নিজের মা বাবার অভাব কোনোদিন বুঝতেই পারিনি। কিন্তু কি করে আমি এদের সবাইকে এইভাবে ঠকালাম? শুধুমাত্র একটা জিনিস চেয়েছিলাম লাইফে, যে একজন ভালো রাইটার হব। গল্পের নেশা ছাড়া আমার আর কোনোদিন কোনো নেশা ছিল না, বিশ্বাস কর, টাকা পয়সারও না। আমি কেন বিজনেসম্যান হলাম জানিস? এই ব্যবসাটা বাবার স্বপ্ন ছিল, বাবা নিজে হাতে এটাকে দাঁড় করিয়েছিল। বাবা মারা যাওয়ার পর আমি চাইনি বাবার ব্যবসাটা শেষ হয়ে যাক। আসলে কিন্তু আমার স্বপ্ন ছিল একজন দুর্ধর্ষ রাইটার হওয়া, কিন্তু গল্প লিখে তো আর পেট চলে না, তাই পেট চালানোর জন্য পুরোপুরি ব্যবসাতে মনোযোগ দিলাম। কিন্তু মুশকিল হয়েছিল, লেখার জন্য কোনো মন মতো আইডিয়াই পাচ্ছিলাম না। তখনই সোহমের দুর্দান্ত এই গল্পগুলো পড়ে ফেললাম, আর তারপর কিছুতেই লোভ সামলাতে পারলাম না। কিন্তু ওই কটা গল্পের জন্য আমি নিজের হাতে আমার কাছের মানুষদের শেষ করে ফেললাম। জানিস তো, আমি না সবসময় অপরাধ বোধে ভুগি। বিশেষ করে সোহিনী মারা যাওয়ার পর তো আমি ডিপ্রেশনে চলে গেছি পুরো। আমার মাথা পাগল হয়ে যায়, কি করব কিছুতেই বুঝতে পারি না। এরপর অরিজিৎ পাগলের মতো মাথার চুল ছিঁচতে উঠতে বলল, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। অরিজিৎ নিজের পাগলামও একটু থামালো, তারপর হঠাৎ অট্টহাস্য করা শুরু করলো। বলল, একদিক দিয়ে ভালো হয়েছে যুধিষ্ঠির, তুমি এসেছো। এবার তুমিই আমাকে আমার পাপের শাস্তি দেবে, তুমিই আমায় এই পাপের বোঝা থেকে মুক্তি দেবে। কি হলো, দেবে না? এই জন্যই তো এসেছো এখানে তুমি, তাই না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? মারো, আমাকে মারো। কি হলো, মারবে না? আরে চুপ করে আছিস কেন ভাড়া, বল না, মারবি কি মারবি না? অরিজিৎ চেঁচিয়ে উঠল। যুধিষ্ঠির চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে এবার গলার ভয়েসটা অনেকটা নিচু করে অরিজিৎ বলল, তুই মারবি না তো? ঠিক আছে, তাহলে আমিই মারবো নিজেকে। আর এই বোঝা সহ্য হচ্ছে না, নিজেকে শেষ করে দিয়ে এবার আমি সারা জীবনের জন্য মুক্তি চাই, শেষ করে দেব নিজেকে। এই বলে চোখের নিমেষে পাশের টেবিলে রাখা ছুরিটা তুলে নিয়ে নিজের গলাতে চালিয়ে দিল অরিজিৎ। গল গল করে রক্ত বেরোতে লাগলো ওর গলা দিয়ে, পুরো ভিজিয়ে দিল ওর জামা আর বিছানাটা। চোখ বন্ধ করার আগে অরিজিৎ আবছা দেখতে পেল তখনও যুধিষ্ঠির চুপচাপ তার দিকে একভাবে তাকিয়ে আছে। হ্যালো, মিসেস সেমন্তী ব্যানার্জি বলছেন? ইয়েস, আপনি কে? নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর অমিয় লাহা বলছি। আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, আসলে আপনার জামাই মিস্টার অরিজিৎ সান্যাল আজ বিকেলেই সুইসাইড করেছেন। হোয়াট? এসব কী বলছেন আপনি? দেখুন ম্যাডাম, প্লিজ একটু শান্ত হন। আসলে 1 ঘন্টা মতো আগে একজন আমাদের কল করে জানালেন যে মিস্টার অরিজিৎ সান্যাল নিজের বাড়িতে সুইসাইড করেছেন, যদিও উনি ওনার নাম বলেননি।
খবর পেয়েই আমি আমার টিম নিয়ে মিস্টার সান্যালের বাড়িতে চলে এলাম, আর এসে দেখি এই অবস্থা। কিন্তু এসব কেন, মানে কি করে? দেখুন, কেন কি বৃত্তান্ত সেসব তো আমরাও এখনও বুঝতে পারছি না। তবে ওনার টেবিল থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। মেবি ওতে কিছু ইনফরমেশান থাকতে পারে। মেবি ওটাই মিস্টার সান্যালের সুইসাইড নোট। আমরা ডায়েরিটা থানায় নিয়ে যাচ্ছি, দেখি ডায়েরিটা থেকে কিছু পাওয়া যায় কি না। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন। হ্যাঁ 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 ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ। সেমন্তী দেবী ফোনটা কান থেকে নামালেন। তা করতেই ভেতর দিকে অর্পণবাবু বেরিয়ে এলেন। উনি জিজ্ঞেস করলেন, কী গো, কে ফোন করেছিল? সেমন্তী দেবী আস্তে আস্তে ভয় ভয়ে অর্পণবাবুর দিকে ঘুরে বললেন, ও অরিজিৎ সুইসাইড করেছে। অর্পণবাবু যেন শক পেলেন। কি বললে? সেমন্তী দেবী আবার একইভাবে বললেন, অরিজিৎ সুইসাইড করেছে, সুইসাইড। কিন্তু এবার তার ভয়ে কাঁপা কাঁপা গলাটা আস্তে আস্তে অট্ট হাসিতে বদলে যেতে লাগলো। উনি প্রচণ্ড হাসতে হাসতে বললেন, অরিজিৎ সুইসাইড করেছে, শুনলে তুমি? অরিজিৎ সুইসাইড করেছে। আমি বলেছিলাম না তোমায় আমাদের প্ল্যান সাকসেসফুল হবে? দেখো, ঠিক সেটাই হলো। আমি তোমায় বললাম না, আজ দুপুরে যখন অরিজিতের বাড়িতে গিয়েছিলাম তখনও বলছিল ওর বাড়িতে ডিটেকটিভ যুধিষ্ঠির এসেছে, কিন্তু আমি তো আমার সামনে কাউকেই দেখতে পেলাম না। তখনই বুঝেছি ওর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে তোমার দেওয়া ওষুধগুলো পুরোপুরি কাজ করে গেছে। আমি জানতাম এই প্ল্যানটা ফেল করতেই পারেন না। এবার সেমন্তী দেবী অর্পণবাবুকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন আর হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সেমন্তী দেবী বললেন, আজকে আমার ছেলে মেয়ে দুটোর আত্মা শান্তি পাবে, আজকে ওদের আত্মা শান্তি পাবে। কান্নায় ভেঙে পড়া সেমন্তী দেবীকে সান্ত্বনা দিয়ে অর্পণবাবু বললেন, তুমি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন, আমাদের আজকে সেলিব্রেট করা উচিত। তুমি প্লিজ কেঁদো না, আমরা জিতে গেছি, সত্যিই আমরা জিতে গেছি। এমন সময় সেমন্তী দেবীদের বাড়ির কলিং বেল বেজে উঠল। চোখের জল মুছে নিয়ে নিজেকে সামলে নিয়ে সেমন্তী দেবী বললেন, তুমি দাঁড়াও, আমি দেখছি কে এলো। সেমন্তী দেবী দরজাটা খুলতেই দেখলেন একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে দরজায়। ভারী গলায় সে বলে উঠল, নমস্কার মিসেস ব্যানার্জি, চিনতে পারছেন আমায়? সেমন্তী দেবী কিছু বুঝতে না পেরে বললেন, না, কে বলুন তো আপনি? ছেলেটা বলল, সে কি, যার নাম নিয়ে এত কিছু করলেন তাকেই চিনতে পারছেন না? সেমন্তী দেবী এখনও কিছু বুঝতে পারলেন না, শুধু অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। অগত্যা ছেলেটা নিজেই নিজের পরিচয় দিল, আমার নাম ডিটেকটিভ যুধিষ্ঠির, আমি অন্বেষণ ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি, ভেতরে আসতে পারি? সেমন্তী দেবী এবার 440 ভোল্টের একটা বড় সড়ো ঝটকা খেলেন। ডিটেকটিভ যুধিষ্ঠির বলে তো আসলে কেউ এক্সিস্টই করে না, তাহলে এটা কে? তাঁরও অরিজিতের মতো কোনো মানসিক রোগ হলো না তো? পেছন থেকে অর্পণবাবু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কী গো, কে এসেছে? সেমন্তী দেবী কিছু না বলে দরজার সামনে থেকে একটু সরে গেলেন, আর অর্পণবাবু তখন ছেলেটাকে দেখতে পেলেন। ছেলেটা হাসি মুখে হাত জোড় করে বলে উঠল, নমস্কার ডক্টর ব্যানার্জি, আমি ডিটেকটিভ যুধিষ্ঠির। অর্পণবাবুর মুখ থেকে কোনো কথা বেরোলো না, উনি শুধু ধপ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন। কি হলো, ভেতরে আসতে বলবেন না মিসেস ব্যানার্জি? সেই ছেলেটা অর্থাৎ ডিটেকটিভ যুধিষ্ঠির বলে উঠল। এদিকে সেমন্তী দেবী আর অর্পণবাবু কেউই তখন কিছু বলার অবস্থায় নেই। নিজেকে একটু সামলে নিয়ে অবশেষে সেমন্তী দেবী দরজার সামনে থেকে সরে গিয়ে যুধিষ্ঠিরকে ভেতরে ঢুকতে দিলেন, তারপর দরজাটা বন্ধ করে দিলেন। ডিটেকটিভ যুধিষ্ঠির হঠাৎ এইভাবে তাঁদের বাড়িতে এসেছে দেখে স্বাভাবিকভাবেই সেমন্তী দেবী আর অর্পণবাবু কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এটা দেখে যুধিষ্ঠির বলে উঠল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আপনাদেরই তো বাড়ি এটা, ঘাবড়াবেন না। আপনাদের সাথে শুধু কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি, সেগুলো বলেই আমি চলে যাব। যুধিষ্ঠিরের অনুরোধে অবশেষে সেমন্তী দেবী ও অর্পণবাবু সোফায় বসলেন, আর যুধিষ্ঠির বসল সামনের আরেকটা ছোট সোফায়। এবার শুরু হলো যুধিষ্ঠিরের বক্তব্য। তো আপনাদের গল্পটা শুরু হয় ঠিক তারপর থেকে, যখন পুলিশ আপনাদের মেয়ের কেসটাকে সুইসাইড বলে ক্লোজ করে দিল। স্বাভাবিকভাবেই তখন আপনারা ভেঙে পড়েছিলেন। আপনারা এইভাবে দুঃখ পাচ্ছিলেন যে আপনাদের মেয়ে কেন সুইসাইড করলো সেটা হয়তো আপনারা আর কোনোদিনই জানতে পারবেন না। এমন সময় একদিন আপনাদের বাড়িতে এসে হাজির হলো ইন্সপেক্টর দিগন্ত সেন।
দিগন্ত এসে আপনাদেরকে বলল যে অরিজিৎই আপনাদের মেয়েকে খুন করেছে। দিগন্ত অরিজিতের পুরো প্ল্যানটা আপনাদেরকে খুলে বলল। শুনে স্বাভাবিকভাবেই আপনারা একটা বড়সড় ধাক্কা খেলেন, কারণ অরিজিৎকে আপনারা নিজের ছেলের মতো মানতেন। ও যে এরকম কিছু করতে পারে এটা আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি। দিগন্ত বলল যে ও শুধুমাত্র নিজের মেয়ের জন্য সোহিনীর কেসটাকে মিথ্যে করে সুইসাইড বলে চালিয়েছিল, কিন্তু এখনও নিজের ভুল বুঝতে পেরেছে। তাই ও নিজের থেকে আপনাদের বাড়িতে এসে সব সত্যি কথা বলে গেল। এবার এখানে আপনারা দিগন্ত সেনকে একটা প্রশ্ন করলেন। দিগন্ত যদি সত্যিই নিজের ভুলটা শুধরাতে চায়, তাহলে ও সবার সামনে এসে অরিজিৎকে এক্সপোজ করছে না কেন? ওর তো তাহলে সবার সামনে এসে বলা উচিত যে ও অরিজিতের কথাতেই সোহিনীর কেসটাকে সুইসাইড বলে ক্লোজ করেছিল। এই প্রশ্নটা শোনার পর দিগন্ত শুধু আফসোসের সুরে উত্তর দিয়েছিল, আমি আর চাইলেও এখন সেটা পারবো না। এই বলে ও তখনই হনহন করে দরজা দিয়ে বেরিয়ে গেল। আপনারা বাইরে গিয়ে যখন দেখতে গেলেন তখন দেখলেন দিগন্ত অলরেডি ওখান থেকে হাওয়া হয়ে গেছে। পরের দিন আপনারা খবরের কাগজ দেখে জানতে পারলেন আগের দিন প্লেন ক্র্যাশে দিগন্ত সেন আর ওর মেয়ে বউ মারা গেছে, কিন্তু এই ক্র্যাশ হয়েছিল সেদিন সন্ধ্যে 7টা নাগাদ। তাহলে দিগন্ত সেন রাত 8টা নাগাদ আপনাদের বাড়িতে এলো কী করে? এই উত্তর আপনারা আজও পাননি। তবে কি বলুন তো, কিছু কিছু প্রশ্ন এমনও থাকে যেগুলোর উত্তর যুক্তি দিয়ে পাওয়া যায় না। আশা করি আপনারা একটু হলেও সেদিন এই কথাটা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, বুঝেছিলাম, সেমন্তী দেবী বলে উঠল। দিগন্ত আসলে কর্মাতে খুব বিলিভ করত বলে চলল যুধিষ্ঠির। ও নিজে জীবনে প্রথম এত বড় একটা পাপ করেছিল, যদিও সেটা ওর মেয়ের জন্য, কিন্তু পাপ তো পাপই হয় না। ও জানতো ওর এই পাপের ফল একদিন না একদিন ও ঠিকই পাবে, আর ঠিক হলোও তাই। যে মেয়েকে বাঁচানোর জন্য ও এই পাপটা করেছিল সেই মেয়ে কিন্তু শেষমেশ বাঁচল না, সেই প্লেন ক্র্যাশে মারা গেল। শুধু তাই নয়, দিগন্ত আর বউও মারা গেল ওই ক্র্যাশে। ওদের পুরো পরিবারটা শেষ হয়ে গেল। দিগন্ত ভাবল ভগবান নিশ্চয়ই ওকে ওর পাপের শাস্তি দিয়েছে, তাই ও নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সেদিন আপনাদের বাড়িতে এসে আপনাদেরকে সব সত্যি কথা জানিয়ে যায়। সেদিন দিগন্ত সত্যি সমস্ত রকম বাঁধন থেকে মুক্ত হয়ে গেছে। এবার অরিজিতের সমস্ত কুকর্মের কথা তো আপনারা জেনে গেলেন, কিন্তু ওর এগেনস্টে আপনাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এবার আপনারা কি করতেন? এখান থেকেই শুরু হলো আপনাদের খেলা। প্ল্যানটা মেনলি সেমন্তী দেবীর মাথা থেকেই বেরিয়েছিল, তবে এক্সিকিউশনটা অর্পণবাবুর সাহায্য ছাড়া একদমই হতো না। সোহিনী মারা যাওয়ার পর অরিজিৎ আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, কারণ ও যাই করুক এটা ঠিক যে ও কিন্তু সোহিনীকে সত্যি সত্যিই ভালোবেসেছিল। আর অরিজিতের এই মেন্টাল স্টেটের ফায়দা তুললেন আপনারা। ওকে ডিপ্রেশন থেকে বার করার জন্য আপনারা ওকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। আর যেখানে অর্পণবাবু নিজেই একজন সাইকিয়াট্রিস্ট, সেখানে অরিজিৎ অন্য কোনো সাইকিয়াট্রিস্টকে কী করে ভরসা করতে পারত? তাই অরিজিৎ অর্পণবাবুর কাছেই ট্রিটমেন্ট করানোর জন্য গেল। আর প্ল্যান মাফিক অর্পণবাবুও এটার পুরো সুযোগ নিতে লাগলেন। ট্রিটমেন্টের নামে উনি অরিজিৎকে এমন সব ওষুধ প্রেসক্রাইব করতে লাগলেন যাতে ডিপ্রেশন কমা তো দূরের কথা, উল্টে অরিজিতের ডিপ্রেশন আর দুশ্চিন্তা আরও দিন দিন বেড়ে যেতে লাগলো। এরপর আপনারা অরিজিতের সামনে আস্তে আস্তে একটা নকল ডিটেকটিভ যুধিষ্ঠিরকে ক্রিয়েট করতে লাগলেন। আপনারা ভাবলেন যে গল্পগুলোর জন্য আপনাদের ছেলে মেয়ে দুজনকেই খুন করলো অরিজিৎ, সেই গল্পগুলোর নায়ক ডিটেকটিভ যুধিষ্ঠিরের নাম ব্যবহার করেই আপনারা অরিজিৎকে শাস্তি দেবেন। ডিটেকটিভ যুধিষ্ঠিরের নাম করে আপনারা অরিজিৎকে বিভিন্ন চিঠি লিখতে লাগলেন, যাতে লেখা থাকতো যে সোহিনী কীভাবে মারা গেল সেটাও জানে, আর সেটা ফাঁস করার জন্য ও খুব তাড়াতাড়ি আসছে। শুধু তাই নয়, ভয়েস মডিউলেশন অ্যাপের সাহায্যে গলার ভয়েসটাকে আপনারা একটা 30 বছর বয়সী ছেলের ভারী গলায় পাল্টে নিলেন। আর বিভিন্ন আলাদা আলাদা নাম্বার থেকে অরিজিৎকে ডিটেকটিভ যুধিষ্ঠির হিসেবে কল করতে লাগলেন। অর্পণবাবুর দেওয়া ওই ওষুধগুলোর প্রভাবে অরিজিৎ এই সব কিছুকে সত্যি বলে মনে করতে লাগলো, আর ভাবলো ডিটেকটিভ যুধিষ্ঠির সত্যি সত্যি একদিন ওর কাছে আসবে ওকে এক্সপোজ করার জন্য। খেলাটাকে আরও এক লেভেল ওপরে নিয়ে যাওয়ার জন্য আজ সকালবেলা যখন আপনারা ওর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন একটা নকল চিঠি আর একটা নকল ভিজিটিং কার্ড নিয়ে যান অরিজিতের কাছে,
আর ওকে বলেন যে এগুলো ডিটেকটিভ যুধিষ্ঠির পাঠিয়েছে আপনাদের বাড়িতে। এই সব দেখে অরিজিৎ আরও ভয় পেতে শুরু করলো। আপনাদের জানতেন এই ভয় আর ডিপ্রেশন বাড়তে বাড়তে একদিন এমন পর্যায়ে চলে যাবে যেদিন ও নিজেকে শেষ করে ফেলবে, আর ঠিক তাই হলো। কিন্তু আপনি জানলেন কি করে যে আমরা এগুলো করেছি? সেমন্তী দেবী আমতা আমতা করে বলে উঠলেন। বিকজ আই নো এভরিথিং, যুধিষ্ঠির উত্তর দিল। আমি একজন ডিটেকটিভ, এটাই তো আমার কাজ। যেভাবে অরিজিতের বাড়িতে গিয়ে অরিজিৎকে এক্সপোজ করেছি, সেভাবে আপনাদের বাড়িতে এসে আপনাদেরকেও এক্সপোজ করলাম। তার মানে অরিজিৎ আসলে নিজের বাড়িতে যে ডিটেকটিভ যুধিষ্ঠিরকে দেখতে পাচ্ছিল, সেটা ওর ইমাজিনেশন ছিল না, সেটা আসলে আপনি ছিলেন। তার মানে আপনি আজকে ওর বাড়িতে? যুধিষ্ঠির এই কথার কোনো উত্তর দিল না, শুধু একটু মুচকি হেসে কথাটাকে ঘুরিয়ে দিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে কারণে আমি এখানে এলাম, আপনারা জানেন কি না জানি না, অরিজিতের কিন্তু ডায়েরি লেখার অভ্যেস ছিল। অবশ্য না জানারই কথা, কারণ ও ডায়েরিতে নিজের গোপন সমস্ত কথা লিখে রাখত। তাই অবভিয়াসলি ও কাউকে জানাতো না ডায়েরির ব্যাপারটা, ও এগুলো লুকিয়ে লুকিয়ে করত। কিন্তু পুলিশ আজকে ওর ডায়েরিটা পেয়েছে। ডায়েরিটায় অরিজিৎ সব কিছু লিখে রেখেছে, ওর সমস্ত পাপের কথা থেকে শুরু করে ডিটেকটিভ যুধিষ্ঠির যে ওর বাড়িতে এসেছে ওকে এক্সপোজ করার জন্য, সেই সব কিছু ও লিখে রেখেছে। বলতে পারেন ওই ডায়েরিটা ইটসেলফ কোনো টান থ্রিলার গল্পের থেকে কম নয়। তাই আমি চাই ওই ডায়েরিটার থ্রু দিয়ে সবাই জানুক অরিজিতের সব গোপন রহস্যের কথা। মানেটা খুব সিম্পল। এখনও সারা দুনিয়া জানে ডিটেকটিভ যুধিষ্ঠিরের 9টা গল্প অরিজিৎ সান্যাল লিখেছে, যদিও আসলে তো ওই গল্পগুলো লিখেছে আপনাদের ছেলে সোহম। কিন্তু আপনি কি জানেন যে অরিজিৎ নিজের অজান্তেই ডিটেকটিভ যুধিষ্ঠিরের 10 নম্বর গল্পটা লিখে গেছে, যেটা ও পুরোপুরি নিজের অরিজিনাল লেখা? কি বলছেন কি এসব? আমি ঠিকই বলছি, অরিজিতের লেখা ওই ডায়েরিটাই হলো ডিটেকটিভ যুধিষ্ঠির সিরিজের 10ম এবং শেষ গল্প। শুধু তাই নয়, এই ডায়েরিটাই হলো ডিটেকটিভ যুধিষ্ঠিরকে নিয়ে লেখা অরিজিতের এক এবং একমাত্র অরিজিনাল গল্প। 9টা গল্প রিলিজ করার পর অরিজিৎ ভেবেছিল ওর কাছে যা গল্পের স্টক ছিল সব তো শেষ, এর পরের গল্প ও কীভাবে লিখবে। কিন্তু কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখুন, ও কিন্তু নিজের অজান্তেই যুধিষ্ঠিরকে নিয়ে 10 নম্বর গল্পটা লিখে ফেলল, যেটা পুরোপুরি ওর অরিজিনাল গল্প। ডায়েরিটা গল্প কেন হতে পারে না? ভেবে দেখুন, একজন লেখক তার স্ত্রীকে আর শালাকে খুন করেছে, অথচ কেউ এটা জানতও না। হঠাৎ একদিন ডিটেকটিভ যুধিষ্ঠির সেই লেখকের বাড়িতে এলো তাকে এক্সপোজ করার জন্য। এটা একটা ইন্টারেস্টিং ডিটেকটিভ থ্রিলারের প্লট হতে পারে না? এটাই ডিটেকটিভ যুধিষ্ঠিরের 10 নম্বর আর শেষ কেস হতে পারে না? আমি চাই ইনভেস্টিগেশনটা শেষ হয়ে গেলে ইন্সপেক্টর অমিয় লাহার কাছ থেকে ওই ডায়েরিটা চেয়ে নিয়ে আপনারা ওটাকে ডিটেকটিভ যুধিষ্ঠিরের 10 নম্বর তথা শেষ গল্প হিসাবে ছাপান, আর গল্পটার নাম দিন সুইসাইড নোট। কারণ ওই ডায়েরিটা তো আসলে সত্যিই অরিজিতের সুইসাইড নোট। মানে আপনি বলছেন আমরা ডায়েরিটা ছাপাবো? কেন? আপনি চান না আপনার ছেলে আর মেয়ের খুনের ব্যাপারে সারা দুনিয়া জানুক? আপনি কি চান না যে অরিজিৎ সান্যালকে লোকে এতদিন একজন ভালো বিজনেসম্যান আর লেখক হিসেবে চিনত, তার আসল রূপটা সারা দুনিয়ার সামনে আসুক? সেটার জন্য এই ডায়েরিটা ছাপানোর চেয়ে ভালো উপায় আর নেই। আমি বলছি এই ডায়েরিটাই অরিজিতের লিখে যাওয়া এক এবং একমাত্র মাস্টারপিস গল্প। এটা ছাপালে ডিটেকটিভ যুধিষ্ঠিরের আগের সমস্ত গল্পের পপুলারিটিকে ছাড়িয়ে যাবে এটা। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। আমিও চাই যত ম্যাক্সিমাম লোক অরিজিতের আসল রূপটা জানতে পারে ততই ভালো। ওকে, আমরা ওই ডায়েরিটাকে ছাপাবো আর ডিটেকটিভ যুধিষ্ঠিরের শেষ গল্প হিসাবেই ছাপাবো। ব্যাস, এইটুকুই বলতে এসেছিলাম আমি। আমার আর কিছু বলার নেই। আমার কাজ শেষ, এবার উঠি। নমস্কার। এই বলে যুধিষ্ঠির উঠে পড়ে পেছন ঘুরল দরজার দিকে। অর্পণবাবু এতক্ষণ চুপ করেছিলেন, এবার উনি মুখ খুললেন। আচ্ছা, 1 মিনিট, ডিটেকটিভ যুধিষ্ঠির বলে তো আসলে কেউ এক্সিস্ট করে না, তাহলে আপনি কে? যুধিষ্ঠির পেছন না ফিরেই উত্তর দিল, আ রাইটার লিভস থ্রু হিজ ক্যারেক্টার।
একজন লেখক মারা গেলেও সে চিরকাল নিজের লেখা ক্যারেক্টার আর গল্পগুলোর মধ্যে দিয়ে বেঁচে থাকে। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা হনহন করে বেরিয়ে গেল দরজা দিয়ে। অর্পণবাবু কিছুই বুঝতে পারলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে ওই দিকেই তাকিয়ে রইলেন। উনি সেমন্তী দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ও কে ছিল বলো তো? তুমি কিছু বুঝতে পারলে? সেমন্তী দেবীর আস্তে আস্তে এতক্ষণে সব কথা মনে পড়ে যেতে লাগলো। কি গো, তুমি কিছু বলছো না কেন? অর্পণবাবুর প্রশ্নে সেমন্তী দেবীর ভাবনা এবার ছেদ পড়ল। তিনি এবার বলে উঠলেন, আচ্ছা অর্পণ, তুমি খেয়াল করেছো যুধিষ্ঠির এখন আসার পর থেকে আমাদের ঘরটা কেমন একটা চকলেট পারফিউমের গন্ধে ভরে গেছে? এই সেম ব্র্যান্ডের চকলেট পারফিউম কেউ ভীষণ পছন্দ করত। কিছু বুঝতে পারলে? সেমন্তী দেবীর মতো অর্পণবাবু এবার বুঝে গেলেন যে এখন যে ডিটেকটিভ যুধিষ্ঠির তাঁদের বাড়িতে এসেছিল সে আসলে কে। উনি কি করে ভুলতে পারেন? এই সেম ব্র্যান্ডের চকলেট পারফিউম তো সোহমেরও খুব পছন্দের ছিল, সে তো সব সময় এই পারফিউমটাই ইউজ করত। তার মানে কি? শুনছিলেন আমাদের গল্প সুইসাইড নোটের দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে গল্পটিকে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারাও কি গল্প লিখতে ভালোবাসেন? তাহলে জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ মি টাইম ক্রিয়েটিভিটিজ অ্যান্ড ট্যালেন্টসে। ডেসক্রিপশনে আমাদের এই গ্রুপের লিঙ্কও দেওয়া থাকলো। তাহলে আজ এই পর্যন্তই। আবার আগামী মাসের প্রথম শনিবার আমরা হাজির হব গল্পের ডালির এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।